সারাদিন পরিশ্রম করে ভাত রান্নার সুযোগ পাই নাই, তাই রাত ৮টার সময় দুপুরের খাবার খাচ্ছি। সারাদিন কি করেছি, কেন এত দেরি করে ভাত খাচ্ছি, সব কিছুই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন দিনের প্রায় 12টা বেজে গেছে। বাজার থেকে 1.5 কেজি খই এনেছিলেন গতকাল সন্ধ্যার সময়। 1-1.5 ঘন্টা লেগে গেল খই থেকে ঝরা দানগুলি আলাদা করে নিতে। চীনা বাদাম এনেছেন 1 কেজি, এখানে হাফ কেজি, আরও হাফ কেজি ওদিকে আছে। চৈত্র সংক্রান্তিতে লাবণ তৈরির জন্য যে খই এনেছিলেন ওগুলাতে এত ধান ছিল না। চেয়ারে বসে টেবিলের উপর খইয়ের ডালা চালন রেখে খইগুলো বাছতে বাছতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। পরে একটা পিঁড়ি এনে চেয়ারের উপর রেখে বসেছিলাম। 2 পা চেয়ারের উপর উঠিয়ে তারপরে খই বেছেছিলাম, তখন একটু আরাম লেগেছে। খই বাছা হয়ে গেলে এরপর আমরা দুজন হলুদ চা খেয়েছি, ভিনেগারের জল খেয়েছি। এখন কাঁঠাল খাচ্ছি ছাতু দিয়ে। গতকাল এই ছাতুগুলো তৈরি করেছিলাম, তো সামান্য একটু খইও মিশিয়েছিলাম ছাতুর সাথে। খুবই ভালো লেগেছে। রাতে পার্থ খেয়েছিল, আমরা খেয়েছি। এখন সকালবেলায় পার্থ খেয়েছে, আর আমরা দুজন খাচ্ছি, আর ছাতু নেই। আবার নতুন করে আজ তৈরি করব। খাওয়া দাওয়া শেষে সব কিছু গুছিয়ে এরপরে ভাজাভুজি আরম্ভ করে দিলাম। শুধু আংশিক আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি হলো কুষ্টিয়ার মটর ডাল। বেশি করে মটর ডাল ভেজে নিচ্ছি। সাদা মটর, ছোলা, চাল ভাজা এগুলি হয়ে গেছে। এখানে 1.5 কেজি চাল ভেজে নিয়েছি। আমরা যে চালের ভাত খাই ওই চাউলগুলো ভেজে নিয়েছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। ভাজা ডাল, বাদাম এগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি। সব কিছু মোট কথা ঝেড়ে ঝুড়ে রেডি করে নিয়েছি। এখন একসাথে মিশিয়ে নেব, তারপরে ব্লেন্ডারে সব গুঁড়ো করে নেব। বড় একটা স্টিলের গামলা নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়েছি। এটা এমনিতেই ধোয়া পরিষ্কার, তারপরেও একটু মুছে নিয়েছি। প্রথমে নিলাম চাল ভাজা, এখন নিলাম ছোলার ডাল, ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিব হেলনের ডাল। ডাল পরিমাণে অনেক বেশি, সেই হিসাবে চাল কম। এটা হলো কুষ্টিয়ার মটর ডাল, এটাও ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা খোসা রয়ে গেছে। এটা হলো সাদা মটর ডাল। এবার নেব তিল ভাজা, নেব তিসি ভাজা, আর রইল বাদাম ভাজা। বাদামটা এখানে মিশাবো না, বাদামটা মিশালে ব্লেন্ডার করার সময় তেল বের হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে বেশি। বাদামগুলো ভিন্নভাবে ব্লেন্ডার করব, একেবারে বেশি মিহি করব না, মিহি করতে গেলে তেল বের হয়ে যাবে। চাল, ডাল, তিল, তিসি সব মিশিয়ে নিচ্ছি। সব মিলিয়ে পরে আন্দাজ করে লবণ দেব, এখন দেব না। রেডি করে রাখলাম। এখন খইগুলো টেলে নেব। 1.5 কেজি খই। খইগুলো খুব সুন্দর মতো চেলে বেছে নিয়েছি। ঘন হাতে নেড়ে নেড়ে খইগুলো একেবারে মচমচে করে ভেজে নেব। পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে, পোড়া গেলে তো আর ভালো লাগবে না। চুলার তাপটা কমিয়ে রেখেছি। সবগুলো খই টেলে ঠান্ডা হতে দেব। চাল ডাল ভাজাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব, তারপরে খইয়ের গুঁড়ো করব। চাল ডাল একটু মিহি করে গুঁড়ো করেছি, আর খইগুলো অর্ধভাঙা করে নিচ্ছি। মোটামুটি সব কাজ শেষ, আপনাদেরকে শুধু আংশিক দেখাচ্ছি। এরকম করে খইগুলো ভেঙে নিলাম, আর অল্প আছে। বাদামের গুঁড়োগুলো এরকম করেছি, বেশি মিহি করি নাই। খইয়ের গুঁড়োগুলো যে পাতিলে খই টেলেছিলাম ওই পাতিলেই রেখেছি, রাখারও জায়গা নাই। আর চাল ডাল তিল তিসির গুঁড়ো এখানে। সব রেডি, এখন মেশানোর পালা। এতগুলো গুঁড়ো মেশাতে গেলে সঠিকভাবে মিশবে না, কোনো জায়গায় বেশি হবে, কোনো জায়গায় কম হবে। তাই এভাবে মেশালে আমার মনে হয় একেবারে সব কিছু সমান সমান হবে। প্রথমে খইয়ের গুঁড়ো দিলাম,
তারপরে চাল ডাল তিল তিসির গুঁড়ো দিলাম, এরপরে দিচ্ছি বাদামের গুঁড়ো। চাল ডাল তিল তিসির গুঁড়োতে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা আগে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আবারও খইয়ের গুঁড়ো দিলাম। এভাবে করে মিশালে আমার মনে হয় খুব সুন্দর হবে। না হয় অনেক বড় পাত্র লাগবে, সেরকম পাত্র নাইও। চাল ডাল তিল তিসির গুঁড়ো, বাদামের গুঁড়ো, গুঁড়োগুলো মেশাচ্ছি আর দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। কারণ বিশেষ করে তিল তিসি আর বাদামের গুঁড়ো আছে, তার জন্যই এখানে দারুণ একটা ঘ্রাণ লাগছে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী ছাতু তৈরি, সাথে আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কত সুন্দরভাবে ছাতুগুলো মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ছাতুগুলো খুব সুন্দর মতো মিশবে, মানে সব কিছু সমান সমান হবে। একবার খইয়ের ছাতু দিচ্ছি, আবার চাল ডাল তিল তিসির গুঁড়ো দিচ্ছি, এরপরে বাদামের গুঁড়ো দিচ্ছি। খুব সুন্দর একটা লেয়ার হয়ে যাচ্ছে। পরে বাটি দিয়ে কেটে কেটে নিলে একেবারে সমান সমান হয়ে যাবে। গামলাটা ভর্তি হয়ে গেল আর ধরবে না এটাতে, বাকিগুলো ওই পাতিলেই মিক্স করে নেব। এই সুস্বাদু খাবারটাকে আমাদের অঞ্চলে আমরা সবাই আঞ্চলিক ভাষায় এটাকে কুড়া বলি। আমাদের অঞ্চলে এখনো অনেকেই এই খাবারটা তৈরি করেন, তো আমি কিন্তু প্রতি বছরই করি। আমার মনে হয় আম কাঁঠালের দিনে এরকম ছাতু তৈরি না করলে আম কাঁঠালের স্বাদটা অপূর্ণই থেকে যায়। পাকা রসালো আম কাঁঠাল দিয়ে এই ছাতু মেখে খেতে কি যে চমৎকার, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমার মা, শাশুড়ি মা এবং অন্যান্যদের দেখেছি এরকম ছাতু তৈরি করতে 4-5 দিন সময় লাগতো তখন। কারণ এইসব চাল ডাল এবং খইয়ের গুঁড়ো করতে হতো ঢেঁকিতে, নতুবা জাঁতায়। কয়েক বছর আগেও আমি ছাতু তৈরি করেছি, সব গুঁড়ো করেছি জাঁতায়। হাত দিয়ে ঘুরিয়ে সব গুঁড়ো করেছি, 2-3 দিন সময় লাগতো। আর এখন কত সহজে কয়েক ঘন্টার মধ্যেই ছাতু তৈরি করে নিলাম। এইসব কাজগুলি সহজে করার সময় আমার শুধু মায়ের কথা মনে পড়ে। মন চায় মাকে বলি, মা গো, দেখে যান কত সহজভাবে আমি এই কাজগুলি করছি। আর তখন আপনি কত কষ্টই না করেছেন এই ছাতু তৈরি নিয়ে। তবে আমার মা, শাশুড়ি মা এবং অন্যান্যদেরও দেখেছি জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর আগে আগে এই ছাতু তৈরি করতেন। আমিও ওরকম সময়ে ছাতু তৈরি করতাম। গত বছরও করেছি জামাই ষষ্ঠীর 2-3 দিন আগে। এবার একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ আগামীকাল উনি ফেনী যাবেন। মেয়ে জামাই নাতি নাতনির জন্য কিছুটা ছাতু পাঠাবো, তার জন্যই জানের উপর জুলুম করে বানিয়ে নিলাম। ছাতু রেডি হয়ে গেলে মেয়েদের জন্য আলাদা করে রেখে বাকিগুলো বক্সে কৌটোয় ঢুকিয়ে রেখেছি। এরপর বাসনপত্রগুলো ধুয়ে মুছে গুছিয়ে রেখেছি। তারপরেই রান্নাঘরটাকে ধুয়ে মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। এখন একেবারে ভর সন্ধ্যাবেলা রান্নার জন্য সবজি কেটে রেডি করে রেখে ভাত বসিয়ে দিয়ে তারপরেই আমি স্নান করব। এরপরে সন্ধ্যার পূজা আহ্নিক সেরে তরকারি রান্না করব, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আজ সারাদিন ভাত খাওয়া হয় নাই, তবে কাঁঠাল আর ছাতু খেয়েছি। ক্ষুধা তো তেমন লাগে না, কোনো দিনই আমাদের ক্ষুধা লাগে না, তবে আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো চাল ডাল ভাজা, আবার ডালের খোসা ছাড়ানো,
ওগুলি গুঁড়ো করা, খই টালা, খইয়ের ছাতু করা, এরপরেই তো সব মিশিয়ে নিলাম। মোট কথা অনেক অনেক পরিশ্রম হয়েছে। ভেন্ডির পরিমাণ লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব, তবে ঢাকা দেব না। ভেন্ডি দিয়ে দারুণ একটা রান্না করব, যেন এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তবে না, আরও একটা তরকারি রান্না করতে হবে। পটল দিয়ে তোপসে মাছের মাখো মাখো ঝাল রান্না করব। পার্থ ভেন্ডি খাবে না, তার জন্যই আরেকটা তরকারি রান্না করতে হবে। ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো এনে উপর দিয়ে ধুয়ে নিয়েছি, এখন একটু ভেঙে নিচ্ছি। ভেন্ডিগুলো ধুয়ে কেটে ভাত বসিয়ে আমি স্নান পূজার্নিক সেরে চলে আসছি। ভাতের মাড় গেলে নিয়েছি স্নানের আগেই। এখন তরকারি দুইটা রান্না করে নেব। এত টমেটো লাগবে না, অর্ধেকের একটু বেশি দেব, বাকিটা রেখে দেব। এখন দেব 5-6টা কাঁচামরিচ। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। 1 কোষ রসুন দেব। এখন দেব চিংড়ি মাছগুলো। 4টা চিংড়ি মাছ মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথার ময়লা, পিঠের রগ সব ফেলে দিয়েছি। আগে এগুলি একটু ব্লেন্ড করে নেই, কমে যাক, তারপরে একটু নারিকেল দেব। 2-3 বার ঘুরিয়ে নিয়েছি, কমে গেছে। এখন দেব কোরানো নারিকেল। এবার ঢাকা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে। ওদিকে মাঝে মাঝে ভেন্ডিগুলো নেড়ে দিচ্ছি। চুলার তাপটা কমই রেখেছি। ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব আছে, ওই ভাবটা এখন আর নাই। এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও 1-2 মিনিট ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, নারিকেল সব একসাথে বেটে নিয়েছি। জার থেকে টেনে সব দিয়ে দেব। জারটা ধুয়ে সামান্য করে পরে একটু জল দেব। এখন জল দেব না। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। চুলার তাপটা মিডিয়াম রেখে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ, আবারও 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। ভেন্ডিতে লবণ দিয়েছি, তাই এখানে অল্প করেই শুধু মশলার পরিমাণ দিয়েছি। মশলাটা কত সুন্দর মতো কষানো হয়েছে দেখুন, একেবারে তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দেব ফোটানো গরম জল। আর বেশি কষাতে হবে না, দারুণ ঘ্রাণও বের হয়েছে। জল দিয়ে দেব। মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হবে, তাই আরও সামান্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভাজা ঢেঁড়স। এটাকে এখন সবাই বলে ভেন্ডি, আমিও বলছি ভেন্ডি, মাঝে মাঝে ঢেঁড়স বলি, মাঝে মাঝে ভেন্ডি বলি। যেই নামেই ডাকা হোক, সবজিটা কিন্তু আমার খুব পছন্দের। আমরা দুজন খুব পছন্দ করি, আমার পার্থও পছন্দ করত। কিছুদিন যাবৎ ও এই সবজিটা খায় না। আপনারা কেউ যদি এভাবে ভেন্ডির তরকারিটা রান্না করেন, তাহলে সামান্য করে একটু চিনি বা গুড় দিবেন। আমি চিনি গুড় কোনোটাই দিলাম না। ঘরে যদি কোনো অতিথি থাকতো, তখন সামান্য একটু চিনি অথবা গুড় দিতাম। কিছু কিছু সবজি আছে, ওগুলি রান্নার সময়
সামান্য একটু গুড় অথবা চিনি ব্যবহার করলে ওই রান্নার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। এখন রাত ৮টা বাজে। সারাদিনের পরিশ্রমের পর আমরা এখন খাবার নিয়ে বসলাম। তবে চেয়ারে বসে আমার কাছে যে কি ক্লান্তি লাগছে। উপরে ফ্যান চলছে, আমার মন চাইছে এখানেই চোখ বন্ধ করে ঘুমিয়ে যাই। কিন্তু ওনাকে খাবার দিতে হবে বা নিজেও একটু খেতে হবে, এত পরিশ্রমের পর না খেয়ে পারবো না, তার জন্যই কষ্ট করে রান্নাটা করলাম। মাছের তরকারিটা চুলার উপরেই রয়েছে, আমাদের জন্য ভাত নিয়েছি। কত যে বোকামি করি, ভাতের চামচ তরকারির চামচ আলাদা করে এনেছিলাম, তারপরও আমি তরকারির চামচ দিয়ে ভাত নিয়েছি। কিছুক্ষণ নিজে নিজে হাসলাম। উনি বলছেন, কি যে চমৎকার হয়েছে, শুধু একটু খেয়ে দেখো। উপরে ফ্যান চলছে, তাই আপনাদেরকে শোনাতে পারলাম না উনি কি বলেছেন। কারণ সারা দিন এত পরিশ্রম করেছি, শেষে ভাত রান্না তরকারি রান্না এটা করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তারপরও তাড়াহুড়ো করে রান্না করে আনলাম। এখন ধর ধর করে ঘাম ঝরছে শরীর থেকে, এ কারণে ফ্যানটা বন্ধ করতে পারছি না। গতকাল বাজার থেকে ঢেঁড়স এনে বলেছিলেন যে ঢেঁড়সের ওই তরকারিটা রান্না করো। তো আমি বললাম, কোন তরকারি? বলছেন যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো ওটা। চিংড়ি মাছও এনেছিলেন। তখনই ভাবলাম হ্যাঁ, ওইটাই রান্না করব। তবে আজ এত কাজের চাপে ভাবছিলাম রান্না করব না, শুধু ভেন্ডি ভাজি করে নেব। পরে আবার চিন্তা করলাম না, উনি তো কাল সকালবেলায় বাড়ি চলে যাবেন, এই রান্নাটা খেতে চেয়েছিলেন, ঠিক আছে রান্না করি যত কষ্টই হোক। তবে তেমন বেশি কষ্ট হয় নাই, শুধু আমার সারাদিনের পরিশ্রমের কারণে খুব খারাপ লাগছিল। আমি তো মশলাপাতি সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই তেমন বেশি কষ্ট হয় নাই। না, ফ্যানটা বন্ধ করে দিই। পটল দিয়ে তোপসে মাছের ঝাল রান্না করছি। তরকারিটাও একটু দেখে আসলাম, চুলাটা আরেকটু কমিয়ে দিয়েছি, একটু পরে নামাবো। এবার বলো কেমন হয়েছে এটা? খুব ভালো, দারুণ হয়েছে তো। তরকারি বেশি লাগেনি, ভালো মতো একটা চলে। এক তরকারি হলে চলে, তবে আরো একটা তরকারি রান্না করছি, ওটা এখনো চুলার উপর। ওই তোপসে মাছ পটল দিয়ে রান্না করছি। এত যে চমৎকার লাগে এটা কল্পনার বাহির হয়েছে। চিংড়ি মাছ নারিকেল পড়ছে তো, এই কারণে এত চমৎকার হয়েছে। গোটা চিংড়ি মাছ লাল লাল করে ভেজেও এই রান্নাটা করা যায়। আটটা বাজবার আর 10 মিনিট আছে। কি পরিশ্রমটা গেছি আজকে সারাদিন। ওহ, এখন আমার পুরা শরীর শুধু ব্যথা করার। আমরা দুইজনে পরিশ্রম করছি আজকে। ওহ, কাল সকালে কতক্ষণে রওনা দিবে? 8টার দিকে। ভাত খাইবে নাকি? কাঁঠাল আছে, কাঁঠাল খাই যাবে সাথে দিয়ে। যারা আমাদের মতো ঢেঁড়স খেতে ভালোবাসেন, এভাবে যদি কোনোদিন না খান, আমার অনুরোধ থাকবে একবার এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। বাদ দিমু।
বুঝছেন, 1 প্লেট খাওয়া হয়ে গেছে। উনি বলছেন এক তরকারি হলে আমার যথেষ্ট, আর কিছু লাগবে না। রান্না করছি এটা কি তোপসে মাছ পটল দিয়ে, ওটা মনে হয়ে গেছে। চুলাটা এতক্ষণ কমই ছিল, রান্নাটা খুব সুন্দর মতো হয়েছে। হাতটা ধুয়ে একটু তরকারি নিচ্ছি ওখান থেকে। ঢেঁড়সের তরকারিটা এত চমৎকার হয়েছে, আমরা দুজনে খেয়ে নিলাম। 1 প্লেট ভাত খেয়েছি, আরও একটু ভাত নিয়েছিলাম। তো সব তরকারি খেয়ে নিয়েছি, পার্থ কোনো খাবে না এটা। তো শুধু শুধু থেকে আর লাভ নাই, দুজনে নিয়ে নিলাম, মজা করেই খেয়েছি। সামান্য করে একটু তপসে মাছের তরকারি নিয়েছি, এটা শুধু স্বাদ দেখব কেমন হয়েছে। পার্থর জন্য রান্না করেছিলাম। তরকারিটা ঢাকা দিয়ে হাতটা ধুয়ে আসছি। ফ্যানটা আবার ছেড়ে দিলাম, জিজ্ঞাসা করছি তরকারিটা কেমন হয়েছে। উনি বলছেন এটাও খুবই চমৎকার হয়েছে। পেট ভরে তৃপ্তিমতো খাবার খেয়েছি, আর খেতে পারবো না, তাই অল্প করেই মাছের তরকারিটা নিয়েছি। খুব ভালো লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।